সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে আমরা পড়াবো বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অণু-পরমাণু। তো এই অধ্যায় পড়ানোর মধ্যে আমরা এখান থেকে জানতে পারবো অণু-পরমাণু, মৌলিক পদার্থ এবং মৌলিক পদার্থের গঠনের উপাদানের মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং পরমাণুর ইলেকট্রন বিন্যাস, নিউক্লিয়াস, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এবং সবশেষ আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। প্রথমেই আমরা আসি পরমাণু। প্রথমে আমরা জানবো পরমাণু এবং পরমাণুর মধ্যে মৌলিক পদার্থ। দেখো, আমাদের চারপাশে অনেক রকমের পদার্থ আছে, যেমন মেঘ, সমুদ্র, মাটি, পাথর, ঘরবাড়ি, মানুষজন, গাছপালা, খালবিল, পশু পাখি, যন্ত্রপাতি। আমরা আসলে কখনোই সবকিছু বলে শেষ করতে পারবো না। এবং তোমরা, হ্যাঁ অবশ্যই পানি আছে, এবং তোমরা নিশ্চয়ই মধ্যে মধ্যে অবাক হয়ে ভেবেছো লক্ষ কোটি ধরনের পদার্থ নিশ্চয়ই তৈরি হয়েছে লক্ষ কোটি উপাদান দিয়ে। কিন্তু তোমরা শুনে অবাক হয়ে যাবে যখন জানবে এই লক্ষ কোটি 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 পদার্থ তৈরি হয়েছে মাত্র 98টা মৌলিক পদার্থ দিয়ে। কয়টা মৌলিক পদার্থ দিয়ে? 98টা মৌলিক পদার্থ দিয়ে। এবং এটা কিভাবে সম্ভব আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। যে যেমন দেখো, আমরা আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ ব্যবহার করি, কিন্তু যত শব্দ ব্যবহার করি, লক্ষ লক্ষ শব্দ আছে, এই শব্দ কিন্তু মাত্র 50টা বর্ণ দ্বারা তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের স্বরবর্ণ 11টা আর ব্যঞ্জন বর্ণ 39টা। এই 50টাই তো কোনো না কোনো ভাবে যুক্ত হয়েছে, তৈরি করছে। আমাদের ইংরেজিতে যত শব্দই আমরা দেখি না কেন, 26টা লেটারকে বিভিন্ন ভাবে ব্যবহার করেই তৈরি করছে। যেমন ধরো, আমি লিখলাম বল, বি, তার সঙ্গে এ, দুইটা ডাবল এল দিলে হলো বল। আমি আবার বি সাথে দুইটা ডাবল ও কে দিলে সেটা হয়ে গেল বুক। নতুন একটা পদার্থ হয়ে যাচ্ছে, নতুন একটা জিনিসের নাম হচ্ছে। তদ্রুপ ভাবে এই মাত্র 98টা মৌলিক পদার্থ মিলে কিন্তু তৈরি করা সম্ভব। সমস্ত পদার্থ মাত্র 98টা মৌলিক পদার্থ দিয়েই তৈরি হয়। যদিও আমাদের মোট মৌলিক পদার্থের সংখ্যা হলো 118টা। মৌলিক পদার্থের সংখ্যা কয়টা? 118টা। প্রথমে আমরা বলবো যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। তার মানে মৌলিক পদার্থের সংজ্ঞা হলো যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কিছুই পাওয়া যায় না, তাকে কি বলে? মৌলিক পদার্থ। যেমন ধর লোহা, অর্থাৎ লোহাকে যদি ভাঙি, লোহা ছাড়া আর কিছু পাবো না, লোহা ছাড়া আর কিছুই পাবো না। কিন্তু যদি আমাদের পানিকে ভাঙি, পানির মধ্যে কি আছে তোমরা জানো? পানির মধ্যে আছে হলো 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। 2টো হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু মিলে গঠন করে একটা পানির অণু। 2টো হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু মিলে কি গঠন করে? একটা পানির অণু। দেখো তো ঠিক হচ্ছে কিনা। অর্থাৎ 2টো হাইড্রোজেনের পরমাণু একটা অক্সিজেনের পরমাণু মিলে কি তৈরি করে? একটা পানির অণু তৈরি করে। ক্লিয়ার? তার মানে পানি কিন্তু কোনো মৌলিক পদার্থ না। পানিকে আমরা কি বলবো? পানিকে আমরা বলবো যৌগিক পদার্থ। পানিকে আমরা কি বলবো? পানিকে আমরা বলবো যৌগিক পদার্থ। অর্থাৎ এই এখন পর্যন্ত আমরা মোট 118টা মৌলিক পদার্থ পাওয়া গেছে, কিংবা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। এই 98টার মধ্যে, এই 98টার বাইরে যে 20টা মৌলিক পদার্থ আছে সেগুলো কিন্তু কৃত্রিম ভাবে তৈরি হয়েছে। তার মানে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। 118টা মৌলিক পদার্থকে 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। 118টাকে কয় ভাগে? তোমরা একটু খাতা বের করে লিখো। অর্থাৎ হ্যাঁ, তোমরা তোমাদের প্রয়োজনীয় কথা, প্রশ্ন এগুলো করতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সাজিব বের করো, তুমিও বের করো, ওমর ফারুক বের করো তোমার খাতা। অর্থাৎ আমরা এটাকে মৌলিক পদার্থ কয়টা? মুখে বলো। 118টা মৌলিক পদার্থ কয়টা? 118টা। এর মধ্যে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হলো 98টা আর একদিকে আছে 20টা। 98টা হলো কি? প্রকৃতিতে পাওয়া যায় 98টা। প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? 98টা। যদি সুবিধা হয় এখানে বসতে পারে, একজন অসুবিধা নেই, বা এদিকে আসতে পারো, যার যেখানে সুবিধা হয়। যেখানে দেখতে, এই দিক থেকে হয়তো দেখতে একটু অসুবিধা হয়, এখানে যদি সুবিধা হয় এখানে সুবিধা হয়, যেখানে সুবিধা হয় বসো। অর্থাৎ 118টার মধ্যে 98টা কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়। আর 20টা হলো বিজ্ঞানীরা গবেষণাগারে, ল্যাবরেটরির ভিতরে তৈরি করছে। বুঝছো? ওকে। এবং এখানে দেখো কিছু মৌলিক পদার্থের নাম দেওয়া আছে, যেমন হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন, অক্সিজেন, লোহা, সোনা, রূপা, কার্বন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম। এরা সবাই কি? মৌলিক পদার্থ। নাম বলতে হবে এদেরকে, সবাইকে কি বলা হয়? মৌলিক পদার্থ। অর্থাৎ এদেরকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় না। আমরা অ্যালুমিনিয়ামকে ভাঙলে অ্যালুমিনিয়াম ছাড়া আর কিছুই পাবো না, ক্লোরিনকে ভাঙলে ক্লোরিন ছাড়া আর কিছুই পাবো না। তার মানে এগুলোকে বলা হয় হলো মৌলিক পদার্থ। ওকে। সোডিয়াম আর ক্লোরিন দিয়ে, হ্যাঁ, অর্থাৎ সোডিয়াম আর ক্লোরিন দিয়ে কি, ক্লোরিন মিলে কি তৈরি করে?
লবণ তৈরি করে। তার মানে লবণ মৌলিক পদার্থ না, লবণ মৌলিক পদার্থ না। এই অধ্যায়ে আমরা আসছি, অধ্যায়টা মানে তোমাদের আগে একটু করে পড়াইছিলাম না? আরেকটা পড়া থেকে এইটা আসছিল। ওকে, তুমি বুঝতেছো আমার ফারুক? ওকে, তার মানে আমাদের দেখো যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। তার মানে আমরা দুইটা নাম শিখলাম, একটা হলো মৌলিক পদার্থ, প্রয়োজনে একটু খাতায় লিখে রাখতে পারো। একটাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ। আর একটাকে কি বলবো? যৌগিক পদার্থ। একটাকে আমরা বলবো মৌলিক, হ্যাঁ লিখো, এক হলো মৌলিক পদার্থ আর 2 নম্বরে হলো কি? যৌগিক পদার্থ। আমরা পদার্থকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হলো মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ মানে যাকে ভাঙলে আমরা কি পাই না, যাকে ভাঙলে অর্থাৎ শুধু ওই পদার্থকেই পাওয়া যায়, তাকে মৌলিক পদার্থ বলা হয়। মৌলিক পদার্থ, একটা মৌলিক পদার্থ আর একটা হলো কি? যৌগিক পদার্থ। ওকে, তার মানে মৌলিক পদার্থ অর্থাৎ যাকে ভাঙলে অন্য কোনো আর কিছু পাওয়া যাচ্ছে না, আর যৌগিক পদার্থ মানে যাকে ভাঙলে 2 বা 2 এর বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ যে পদার্থটা তৈরি হয়েছে 2 বা 2 এর বেশি মৌলিক পদার্থ নিয়ে, তাকে বলা হয় কি? যৌগিক পদার্থ। তাকে কি বলা হয়? যৌগিক পদার্থ। ওকে, এবং মৌলিক পদার্থ কয়টা? সংখ্যাটা আমরা বলে দিচ্ছি। মৌলিক পদার্থ 118টা। 118টার মধ্যে প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? 98টা। আর বিজ্ঞানীরা গবেষণাগারে কয়টা তৈরি করছে? 20টি। গুড, তোমাদের উত্তর সঠিক। তার মানে এই মৌলিক পদার্থের সামনে লিখো, মৌলিক পদার্থ কয়টা? 118টা। মৌলিক পদার্থ কয়টা? 118টা। এটাকে আবার দুইটা ভাগে ভাগ করো, একটা হলো 98 আর একটা হলো 20। এই 98 হলো কি? প্রকৃতিতে পাওয়া যায়। 98 কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে, আমাদের নেচারে পাওয়া যায়। আর 20টা হলো গবেষণাগারে তৈরি করা হয়। গবেষণাগার, গবেষণাগারে তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা গবেষণাগারে ল্যাবরেটরির ভিতরে কৃত্রিম ভাবে আর্টিফিশিয়ালি তারা এটা তৈরি করছে। হ্যাঁ, গবেষণাগারে বিজ্ঞানীরা এটা তৈরি করছে। হ্যাঁ, অর্থাৎ এটা গবেষণা করে এটাকে তারা বের করছে। ওকে, এরপরে আমরা আসবো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 98টা মৌলিক পদার্থ যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, এগুলো আসলে কি দিয়ে তৈরি? এগুলো কি দিয়ে তৈরি আমরা সেটা দেখবো। এই 98টা মৌলিক পদার্থের তালিকাটা পেলেই এই পৃথিবীর সবকিছু কি দিয়ে তৈরি হয়েছে তুমি তার পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবে। তাদের জন্য আরো একটা সুসংবাদ হলো, এই মৌলিক পদার্থগুলো তৈরি হয়েছে যেগুলো দ্বারা, সেগুলোকে কি বলা হয়? পরমাণু। এবং সেই পরমাণুগুলো তৈরি হয়েছে মাত্র 3টা কণা দিয়ে। পরমাণু তৈরি হয়েছে কয়টা কণা দিয়ে? 3টা কণা। তার মানে একটা হলো ইলেকট্রন, একটা প্রোটন, আর একটা কি? নিউট্রন। তার মানে যে কোনো মৌলিক পদার্থের কথা আমি চিন্তা করি, ধরো হাইড্রোজেন বললাম বা অক্সিজেন বললাম বা লোহা বললাম বা ক্লোরিন বললাম, যেটাই বলি, তার ইলেকট্রন হলো একটা পদার্থ। ইলেকট্রন হলো কি? একটা পদার্থ। ইলেকট্রনের বৈশিষ্ট্য, ইলেকট্রনের চার্জ কেমন, ইলেকট্রনের ভর কি, এগুলো আমরা সম্পর্কে জানবো। এটা খুবই ছোট একটা পদার্থ এবং যেটার ভর হলো 9.11 × 10⁻31 কেজি, মানে খুবই সামান্য ভর। তোমাদের বই আছে। আচ্ছা, এটা আমি বলবো, তুমি আগে এটা একটু আপাতত এতটুকু শুনে রাখো যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3টা পদার্থ। 3টা কি? পদার্থ। এর মধ্যে তুমি একটু মনে রাখো, প্রোটনের চার্জ হলো পজিটিভ। পজিটিভ মানে কি? ধনাত্মক। পজিটিভ মানে কি? ধনাত্মক। হ্যাঁ লিখো। অর্থাৎ এরা গঠিত হয় কি দ্বারা? এই 3টা জিনিসের নাম লিখে রাখো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তার মানে যে কোনো পদার্থ তৈরি হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা। এবং ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ কি জানো? নেগেটিভ, মানে মাইনাস। মাইনাসকে নেগেটিভ বলা হয়, জানো তো। আর নিউট্রন হলো নিউট্রাল। নিউট্রন হলো কি? নিউট্রাল। নিউট্রাল মানে নিরপেক্ষ। নিউট্রাল মানে কি? নিরপেক্ষ। বলে না আমি নিউট্রাল, আমি কোনো দলে নেই, আমি এ পক্ষেও নাই ও পক্ষেও নাই, আমি কোথায় আছি? আমি হলো নিউট্রাল, মানে নিরপেক্ষ। অর্থাৎ সে পজিটিভও না, সে নেগেটিভও না, সে প্লাসও না, সে মাইনাসও না, সে হলো কে? নিউট্রন। অর্থাৎ নিউট্রাল, এজন্যই তার নাম হলো নিউট্রন। নিউট্রাল, নিউট্রাল আর নিউট্রন শব্দ দুটো মিলে গেছে না? মিলে গেছে। ওকে, নিউট্রন এবং নিউট্রন।
না, এটা হলো নিউট্রন। আর নিউটন হলো একজন বিজ্ঞানী, স্যার আইজ্যাক নিউটন, সে হলো একজন বিজ্ঞানী। আর এটা হলো নিউট্রন, একটা একটা পরমাণুর নাম, অর্থাৎ একটা কণার নাম। একটা কিসের নাম? একটা কণার নাম। পরমাণু এই কণা দ্বারা তৈরি হয়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা। হ্যাঁ, বুঝতে পেরেছো? তার মানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কি বলতো? ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রন হলো তিনটা কণা, যে কণাগুলো দ্বারা কি তৈরি হয়? পদার্থ তৈরি হয়, পরমাণু তৈরি হয়। পরমাণু কি দ্বারা গঠিত হয়? কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে পরমাণু কি দ্বারা তৈরি, তুমি কি উত্তর দিবা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রন দ্বারা পরমাণু গঠিত। ওকে, এর মধ্যে প্রোটনের চার্জ কি? পজিটিভ, প্লাস। ওই যে পয় মিল আছে, প্রোটনের চার্জ পজিটিভ প্লাস, আর ইলেকট্রনের চার্জ কি? মাইনাস, নেগেটিভ। যেমন আমাদের যে বিদ্যুৎ ব্যবহার করি, এর মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ আছে না? এই যে দেখো এখানে দুইটা ছিদ্র, এর মধ্যে একটা পজিটিভ একটা কি নেগেটিভ। তদ্রূপ ভাবে ইলেকট্রন মানে হলো নেগেটিভ, আর প্রোটন মানে কি? প্রোটন মানে হলো পজিটিভ। হ্যাঁ, আমরা আরো ভবিষ্যৎ ক্লাসগুলোতে জানবো, তোমরা আরো বড় ক্লাসে উঠবা, 7 থেকে 8 এ উঠবা, 9 এ উঠবা, আমরা দেখবো যে এই যে বিদ্যুৎ চলতেছে, আমাদের যে ফ্যান ঘুরতেছে মাথার উপরে, বিদ্যুৎ চলতেছে, আমার প্রজেক্টরটা চলতেছে, আমার ফোন, এগুলো সবগুলোর জন্য আসলে দরকার ইলেকট্রন। বিদ্যুৎ মানে কি? বিদ্যুৎ মানে হলো ইলেকট্রনের প্রবাহ। বিদ্যুৎ মানে কি? ইলেকট্রন প্রবাহ। বিদ্যুৎ চলে গেলে আমরা বলি না ইলেকট্রিসিটি চলে গেছে। ওকে, তার মানে ইলেকট্রন এই নাম থেকে ইলেকট্রিসিটি শব্দটি আসছে। এবং এই আমাদের চারপাশে যা কিছু দেখি সবকিছু তিনটে মৌলিক পদার্থ দিয়ে তৈরি। তার মানে অর্থাৎ আমরা যদি বলি যে পরমাণুগুলো এই তিনটে মৌলিক পদার্থ দিয়ে তৈরি, এবং এক একটার মধ্যে তিনটে মৌলিক পদার্থ এক এক ভাবে থাকে। যেমন একটা হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে। একটা লোহার মধ্যে, একটা লোহার একটা পরমাণুর মধ্যে তোমার 26টা প্রোটন আছে, 26টা ইলেকট্রন আছে। বুঝতে পারছো? তার মানে আলাদা আলাদা। আমার শরীরে দেখতেছো, আমার শরীরের হাত, পা, নাক, মুখ, চোখ, আমার গোশত, আমার রক্ত, সবকিছু এই তিনটে মৌলিক পদার্থ দিয়েই তৈরি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারাই তৈরি। অবশ্যই ভাত ওইটা দ্বারা তৈরি, সবকিছু যে কোনো কিছু, এটাও অবশ্যই এটা দ্বারা তৈরি। তার মানে সবকিছুই এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি, এবং এই ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থগুলো, পরমাণুগুলো তৈরি হয়। ওকে, এরপরে আমরা জানবো পরমাণুর গঠন। পরমাণু কিভাবে গঠিত হয়? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি মৌলিক পদার্থের সবচেয়ে ছোট একক হলো পরমাণু। অর্থাৎ মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে একদম ছোট গিয়ে আমরা কি পাবো? পরমাণু। আর পরমাণুকে যদি ভাঙি তখন তার ভিতরে পাবো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। কি পাবো? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং পরমাণুগুলো এত ছোট যে আমরা কখনোই সেগুলোকে আমরা দেখতে পাবো না। যদি দেখার উপায় থাকতো তাহলে আমরা দেখতাম যে পরমাণুর মাঝখানে আছে প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি খুবই ছোট একটা নিউক্লিয়াস, এবং সেটাকে ঘুরছে ইলেকট্রন। অর্থাৎ তোমাদেরকে একটা বলি, একটা পরমাণুকে যদি আমি দেখি, যদি দেখা সম্ভব হয়, আমি পরমাণুটার মাঝখানে কি দেখবো? মাঝখানে গোল একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো নিউক্লিয়াস। এই জায়গাটার নাম কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউট্রন আর প্রোটন। নিউট্রন আর কে থাকে? একটু তোমরা ছবিটাও একটু রাখতে পারো। নিউট্রন আর প্রোটন, এই জায়গাটার নাম হলো কি? নিউক্লিয়াস। এই দুইটাকে একসাথে মিলে বলে হ্যাঁ লিখো, এটাকে বলা হবে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম বিভিন্ন কক্ষপথ আছে। এই যে কক্ষপথ মানে কি? অর্থাৎ যেখান থেকে বিভিন্ন রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কলম, হ্যাঁ কলম হবে, এই নাও। অর্থাৎ এগুলো, এটা হলো ইলেকট্রন, এটা হলো কি? ইলেকট্রন। তার মানে আমরা কি দেখলাম? একটা পরমাণুকে যদি ভাঙি, পরমাণুর মাঝখানে কি থাকবে? ইলেকট্রন, প্রোটন। না, ইলেকট্রন, প্রোটন না, মাঝখানে থাকবে প্রোটন আর নিউট্রন। মাঝখানে কি থাকবে? প্রোটন আর নিউট্রন। এই জায়গাটার নাম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকবে, আর বাইরের দিকে ইলেকট্রন গুলো থাকবে। ইলেকট্রন গুলো থাকবে কোথায়? বাইরের দিকে। ক্লিয়ার? যেমন আমাদের সৌরজগতের কথা চিন্তা করো, আমাদের সৌরজগতের মাঝখানে কি আছে? সূর্য। আর বাইরের দিকে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহগুলো ঘুরতেছে। সূর্যের সবচেয়ে কাছে আছে বুধ, তারপরে পৃথিবী, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এভাবে করে করে আছে, তাই না? তার মানে এই সূর্যকে আমরা বলবো নিউক্লিয়াস। এটাকে যদি, অর্থাৎ পুরো একটা পরমাণুকে যদি আমি সৌরজগৎ হিসেবে তুলনা করি, তাহলে সূর্যকে কি বলবো? নিউক্লিয়াস। আর এই সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরতেছে, এই গ্রহগুলোকে কি বলবো?
ইলেকট্রন, এগুলোকে বলবো আমরা ইলেকট্রন। ওকে, বুঝতে পেরেছো? ওকে, কি বুঝতে পেরেছো বলো তো? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন গুলো কিভাবে থাকে একটা পরমাণুর মধ্যে সেটা বলো। আমরা এটাকে ভাঙতে 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 একটা ছোট একটা বানাবো, ওইটাকে ভাঙলে ওই তো এখন ওগুলো তো পাবো, এখন তারা কিভাবে পাবো, তাদেরকে কিভাবে পাবো? গোল গোল পাবো। সেই গোলের মাঝখানে মধ্যে দেখবো একটা ছোট্ট একটা জিনিস, যার নাম হলো কি? নিউক্লিয়াস। যার নাম হলো কি? কোথায় বলো? নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভিতরে গিয়ে আমি কাকে কাকে দেখতে পাবো? নিউট্রন আর প্রোটন। হ্যাঁ, নিউট্রন আর প্রোটন, প্রোটন নিউট্রন এই দুজনকে দেখতে পাবো। আর ইলেকট্রন গুলো কোথায় থাকবে? ওখানে থাকবে। না, ওই হ্যাঁ, অর্থাৎ ওর ওর চারিপাশে কক্ষপথ গুলোতে এসে ঘুরতে থাকবে। কক্ষপথ গুলোতে ইলেকট্রন গুলো কি করতে থাকবে? ঘুরতে থাকবে। ওকে, এবং এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে মৌলিক কণাগুলো তৈরি। এই যে এখানে তোমাদের বইয়ে কি লিখছে দেখো, ক্লাস 7 তোমাদের বিজ্ঞান বইয়ে কি লিখছে? যদি দেখার উপায় থাকতো তাহলে দেখতে যে পরমাণুর মাঝখানে আছে কে? প্রোটন আর নিউট্রন। মাঝখানে কি আছে? প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি খুবই ছোট একটা কি? নিউক্লিয়াস। ওই যে তোমাদের মনে আছে নিউক্লিয়াসটা খুব ছোট করে আঁকছিলাম আমি, এবং সেটিকে ঘিরে ঘুরছে কি? ইলেকট্রন। ইলেকট্রন গুলো তাকে কেন্দ্র করে ঘুরছে। এই যে এক লাইনে তোমাদেরকে পরমাণুর গঠনের কথা বলে দেওয়া হলো, তোমরা চিন্তাও করতে পারবে না কত হাজার বছর ধরে কত শত বিজ্ঞানী কত গবেষণা করে এটি শেষ পর্যন্ত বের করতে পেরেছে। অর্থাৎ তোমাদের যে সহজ যে কথাটা বলে দিলাম যে মাঝখানে আছে নিউক্লিয়াস, তার ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন গুলো তার চারিদিকে কক্ষপথ গুলোতে ঘুরতেছে। এটা আবিষ্কার করার জন্য অনেক বিজ্ঞানীর বহু সময় লাগছে, বহুদিন বসে বসে তারা এটাকে বের করছে। এবং যখনই দেখা যায় কোনো কিছু একটাকে কোনো কিছুকে ঘুরছে, তখন বুঝে নিতে হবে কোনো একটা বল সেটাকে নিজের দিকে টানতেছে। কোনো কিছু যখন ঘুরবে অবশ্যই সেখানে একটা বল কাজ করবে। যেমন সূর্য পৃথিবীকে টানছে বলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী চাঁদকে টানছে বলে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। সেই রকম পরমাণুর মাঝখানে থাকা খুবই ছোট নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে বলে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে। অর্থাৎ নিউক্লিয়াসকে কি করতেছে? ইলেকট্রনকে টানতেছে। নিউক্লিয়াস ইলেকট্রনকে কি করতেছে? টানতেছে। কেন টানতেছে? এটাও একটা কথা তোমরা মনে রাখো যে আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে কি আছে? প্রোটন আর নিউট্রন। এর মধ্যে প্রোটনের চার্জ পজিটিভ। প্রোটনের চার্জ কি? পজিটিভ। আর ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ একজন একজনকে টানে, একজন একজনকে কি করে? আকর্ষণ করে। হ্যাঁ, তুমি মনে করো চুম্বক, চুম্বক যেভাবে টানে পজিটিভ আর নেগেটিভ সেগুলো কি করবে? টানবে। তার মানে পজিটিভ প্রোটন আর নেগেটিভ ইলেকট্রন একজন একজনকে কি করবে? টানবে। তোমরা কি বুঝতে পারতেছো না? বেশি কঠিন হয়ে যাচ্ছে? বেশি সহজ হয়ে যাচ্ছে। অবশ্যই তুমি ঠিক বলছো, এটা খুবই সহজ। আসলে পড়াটা খুবই সহজ রে ভাই, কোনো কঠিন না। হয়তো আমরা টিচাররা এটাকে একটু কঠিন করে পড়াই, এজন্য তোমাদের কাছে কঠিন বলে মনে হয়, কিন্তু সত্যিকারে এটা অত্যন্ত সহজ একটা জিনিস, কোনো কঠিন না। এবং পুরো অধ্যায়টা, পুরো বিজ্ঞান বই তোমাদেরকে আমি ইনশাআল্লাহ সহজ করে দিই। আর এখানে একটা জিনিসের ছবি দিয়ে দিচ্ছে IAEA। এটাকে জানো? এটা হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর লোগো। অর্থাৎ এই পরমাণু, এই পারমাণবিক শক্তি, এরা নিয়ে এরা গবেষণা করে। তোমরা পারমাণবিক বোমার নাম শুনছো নিশ্চয়ই, যেটাকে মারলে পুরো পুরো বাংলাদেশ একসাথে ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ, একসাথে শেষ হয়ে যেতে পারে। অর্থাৎ এটা পারমাণবিক বোমা, খুবই শক্তিশালী একটা বোমা, খুবই শক্তিশালী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের উপর দিয়ে মারছিল। জাপানের দুইটা জায়গা, একটা হলো হিরোশিমা, একটা হলো নাগাসাকি। হ্যাঁ, সেই হিরোশিমাতে একটা বোম মারছিল, বোমেরও নাম আছে। হিরোশিমাতে যে বোম মারছিল তার নাম হলো লিটল বয়, আর নাগাসাকিতে যে বোমটা মারছিল তার নাম হলো ফ্যাটম্যান। তার নাম কি? ফ্যাটম্যান। তো সেই বোমা মারার পরে সেখানে এমন বিধ্বস্ত অবস্থার সৃষ্টি হয়েছে, এবং তার প্রভাব এখনো সেই হিরোশিমা এবং নাগাসাকিতে আছে। এটা হলো আমেরিকার প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট ট্রুম্যান। তৎকালীন প্রেসিডেন্ট নাম কি? ট্রুম্যান। এখনই প্রেসিডেন্টের নাম কি জানো? হ্যাঁ, হচ্ছে বলো, জো বাইডেন। জো বাইডেন। জো বাইডেনের আগে কে ছিল? ডোনাল্ড ট্রাম্প। আর তখন ছিল হলো ট্রুম্যান। ট্রুম্যান নির্দেশ করছে যে ওখানে গিয়ে বোমা ফেলো। কোথায়? জাপানে গিয়ে। তো জাপানে গিয়ে বোমা ফেলছে। তো যাই হোক, এখন এই বোমাটা আরো উন্নত। তার মানে এই IAEA ওরাই অ্যাটমিক এনার্জি, এই পরমাণুর যে শক্তি আছে এই শক্তি নিয়ে তারা গবেষণা করে, শক্তি নিয়ে তারা কাজ করে। এটা আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান। এটার সদর দপ্তর সম্ভবত অস্ট্রিয়ার ভিয়েনা। অস্ট্রিয়ার ভিয়েনা এর সদর দপ্তর, মানে হেড অফিস। IAEA এর সদর দপ্তর, হেড অফিস হলো ভিয়েনা। ওকে, এখন একটা প্রশ্ন হলো যে পরমাণুর ভিতরকার খুবই ছোট নিউক্লিয়াস
কেন ইলেকট্রনকে নিজের দিকে টানছে? কেন টানছে ইলেকট্রন? প্রোটনটা ইলেকট্রন গুলোকে কেন টানতেছে বলি বলো? পজিটিভ চান্স নেই। হ্যাঁ, অর্থাৎ প্রোটনের চার্জ হলো পজিটিভ। প্রোটনের চার্জ কি? পজিটিভ। আর ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। কারণ হলো বৈদ্যুতিক আকর্ষণ। নিউট্রনের কোনো চার্জ নেই, সত্যি। এই যেখানে বলছে নিউট্রনের কোনো কি নাই, চার্জ নাই। তোমাদের আগেও বললাম নিউট্রন হলো নিউট্রাল, কোনো চার্জ নেই, পজিটিভও না নেগেটিভও না। নিরপেক্ষ। বাট প্রোটনের চার্জ পজিটিভ। পয় পয় মিল আছে। প্রোটনের চার্জ কি? পজিটিভ বা প্লাস। আর হ্যাঁ, পয় পয় কিন্তু মিল আছে। মনে রাখতে সুবিধা হবে, প্রোটনের চার্জ পজিটিভ বা প্লাস, তুমি যেটাই বলো দুইটাই প্লাস। এবং নিউক্লিয়াসের মোট চার্জ সবসময় পজিটিভ। নিউক্লিয়াসের চার্জ কি? সবসময় পজিটিভ। কেন? নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন আর নিউট্রন আছে, নিউট্রনের তো কোনো চার্জ নেই, তার মানে ওখানে শুধু পজিটিভই আছে। তার মানে নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ। এবং ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। ইলেকট্রনের চার্জ কেমন? নেগেটিভ। এবং বৈদ্যুতিক বলের বৈশিষ্ট্য হলো বিপরীত চার্জ একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। অর্থাৎ এক ধরনের চার্জ একে অন্যকে কি করবে? একই ধরনের চার্জ একজন আরেকজনকে কি করবে? বিকর্ষণ করবে। আর ভিন্ন ধর্মের চার্জ যদি হয় তখন একজন একজনকে কি করবে? আকর্ষণ করবে। ওকে, এটা তোমরা একটা সহজ উদাহরণ দিয়ে তোমরা মনে রাখতে পারো। হ্যাঁ, না, চুম্বক তো ঠিক আছে, চুম্বক আকর্ষণ করে, চুম্বক আবার বিকর্ষণ করে। একটা ছেলে আর একটা মেয়ে, তারা পরস্পরের প্রতি কি থাকবে? আকর্ষণ থাকবে। আর দুইটা ছেলে ছেলে থাকলে ওরা মারামারি করবে, দুইটা মেয়ে ওরা চুলে ধরে মারামারি করবে। কিন্তু একটা ছেলে একটা মেয়ে, ওদের প্রতি কি থাকবে? আকর্ষণ থাকবে। এটা একটা ন্যাচারাল একটা প্রক্রিয়া। ছেলে একটা মেয়ের প্রতি কি হবে? তাদের একটা আকর্ষণ থাকবে। মানে বিপরীত যদি হয়, বিপরীতে একটা একটার প্রতি কি হবে? বিপরীতে একটা একটার প্রতি আকর্ষণ হবে। মানে তোমাদের মনে রাখার সুবিধা সেটা বলতেছি। তার মানে দুইটা প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, দুইটা মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে। বাট একটা প্লাস একটা মাইনাস একজনকে কি করবে? আকর্ষণ করবে। এই যে দেখো সেখানে দেওয়া আছে, এই যে দুইটাই প্লাস, তার মানে কি করছে? এই যে বিকর্ষণ করে দেখো দুইজন দুই দিকে ছুটে গেছে। দুইটা মাইনাস কি করছে? বিকর্ষণ করে ছুটে গেছে। আর প্লাস আর মাইনাস ওরা কি করছে? হ্যাঁ, একদম চলে আসছে। আসো কাছে চলে আসো, ওর দোস্তকে ডেকে কাছে নিয়ে আসছে। ক্লিয়ার? ওকে। এই যে এক ধরনের চার্জ একে অপরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। বলের বৈশিষ্ট্য হলো বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে। তাই নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রন তাকে ঘিরে ঘোরে। এবং এই বৈদ্যুতিক বল এবং শক্তির কথা তোমরা আরো পরে জানতে পারবে। এবং অনেক সেখানে একটা মজার ব্যাপার আমরা দেখবো। তোমরা আপাতত এটুকু জেনে রাখো যে একটা পরমাণুর ভিতরে ইলেকট্রনের নেগেটিভ এবং প্রোটনের পজিটিভ চার্জ দিয়ে সবকিছু শুরু হবে। প্রোটনের পজিটিভ চার্জ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ, ওরা একজন একজনকে আকর্ষণ করবে। হ্যাঁ, তার মানে পরমাণুর গঠনের মূল বিষয়টা কিন্তু আমরা জেনে গেছি। পরমাণুর গঠনের মূল বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না? ক্লিয়ার। তোমার প্রথমে যে প্রশ্ন করছে ইলেকট্রন কি, প্রোটন কি, কোথায় থাকে না থাকে, সব প্রশ্নের উত্তরগুলো পাইছো? ওকে। এখন একটা পরমাণুর মাঝখানে থাকে প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি খুবই ছোট একটা নিউক্লিয়াস, যেখানে প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের কোনো চার্জ নেই। এই নিউক্লিয়াসকে ঘিরে কি ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। কারণ ইলেকট্রনের চার্জ কেমন? ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এবং নিউক্লিয়াসে পজিটিভ চার্জের প্রোটন গুলো ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। এখন আমরা আছি পারমাণবিক সংখ্যা। নতুন একটা টার্মের সাথে পরিচিত হবো, সেটা হলো কি? পারমাণবিক সংখ্যা। না, পারমাণবিক বোমা তো ঠিক আছে, কিন্তু আমরা এখন শিখবো পারমাণবিক সংখ্যা। তোমরা একটু খাতায় লিখো পারমাণবিক সংখ্যা। তোমরা কি জানো পারমাণবিক সংখ্যা কি? লিখো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যার সামনে সমান দিয়ে কি লিখবা? প্রোটন সংখ্যা। তার মানে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন আছে তার পারমাণবিক সংখ্যা হলো তাই। ধরো আমি একটা পরমাণু, আমার মধ্যে প্রোটন আছে হলো 10টা, তার মানে আমার পারমাণবিক সংখ্যা কত? 10। ধরো তুমি একটা পরমাণু, তোমার মধ্যে প্রোটন আছে হলো 50টা, তার মানে তোমার পারমাণবিক সংখ্যা কত? 50। তার মানে পারমাণবিক সংখ্যা মানে হলো যার মধ্যে যতগুলো প্রোটন থাকবে তার পারমাণবিক সংখ্যা কি? কত? সিম্পল। যেমন আমরা চিন্তা করি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। তার মানে এই কথা দিয়ে তুমি কি? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তার মানে এই কথা দিয়ে তুমি কি বুঝো? তার মানে সোডিয়ামের মধ্যে 11টা প্রোটন আছে।
পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা কি তত। আমি বললাম যে ধরো, হ্যাঁ আমি বললাম যে জিঙ্ক 10টা, 10টার পারমাণবিক সংখ্যা হলো 30। তার মানে এই কথা দিয়ে তুমি কি বুঝো? 30টা প্রোটন আছে। 30টা প্রোটন আছে, অর্থাৎ একটা 10টার পরমাণুর মধ্যে 30টা প্রোটন আছে। একই কথা। এখন আরো একটা কথা আমরা জেনে রাখি, একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা কি হবে? সেম। তার মানে একটা 10টার পরমাণুর মধ্যে 30টা প্রোটন থাকলে 30টা ইলেকট্রনও আছে। 30টা প্রোটনও আছে, 30টা ইলেকট্রন আছে। ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কি হবে? সমান সমান। কেন সমান সমান না হলে? ও যতগুলো প্লাস ততগুলো মাইনাস, ওরা মিলে মিলে যুদ্ধ করে শেষ। অর্থাৎ পরমাণুর কোনো চার্জ নাই, পরমাণুর কোনো চার্জ নাই। কেন? যতগুলো প্লাস আছে ঠিক ততগুলো কি আছে? মাইনাস আছে। তার মানে প্লাসে মাইনাসে কাটাকাটি। তার মানে যতগুলো প্লাস থাকবে ততগুলো মাইনাস থাকবে, যতগুলো প্রোটন থাকবে ততগুলো কি থাকবে? ইলেকট্রন থাকবে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? ওকে, তাহলে এখন আমরা দেখবো যে তোমাদের বইয়ে কি লিখছে, যে এখন পর্যন্ত 118টা মৌলিক পদার্থ পাওয়া গেছে। এই 118টা মৌলিক পদার্থের রয়েছে 118টা ভিন্ন ভিন্ন পরমাণু। প্রত্যেকটা পরমাণু কি আলাদা 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 আলাদা। একটা লোহার পরমাণুর সাথে একটা সোনার পরমাণু কি মিলবে? মিলবে না। এই পরমাণুগুলোর মধ্যে পার্থক্য কি এবং কিভাবে সেগুলো আলাদা হয়? আসলে এই পদ্ধতিটা খুবই সহজ। তালিকার প্রথম পরমাণু নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন। প্রথম না, আর নাই, আর খুঁজে পাওয়া যায়নি। হয়তো তুমি ভবিষ্যতে সায়েন্টিস্ট হয়ে তুমি নতুন একটা খুঁজে বের করবা। তুমি একটা অর্থাৎ তুমি যদি একটা খুঁজো, কৃত্রিম ভাবে যদি তুমি একটা পাও, তার নতুন একটা জিনিস অ্যাড হবে। এবং প্রথম যখন এই সারণী নিয়ে কাজ করা শুরু হয় তখন সেখানে 63টা পরমাণু ছিল। 63টা পরমাণু নিয়ে বিজ্ঞানীরা কাজ করা শুরু করছিল। এরপরে বাড়তে বাড়তে এটার নাম এখন আসছে কত? 118টা। তোমরা আরেকটু উপরে ক্লাসে উঠলে তোমরা দেখবা এটা নিয়ে একটা প্রতিষ্ঠান আছে যার নাম হলো ইউপ্যাক। যার নাম হলো কি? ইউপ্যাক, IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ওরা এটা নিয়ে কাজ করে। আচ্ছা, সেটা তোমরা ভবিষ্যতে জানবা। আপাতত এই নামটা একটু শুনে রাখছো, এটাও তোমাদের কাজে দেবে, তোমাদের মাথার মধ্যে থাকবে। হয়তো ভবিষ্যতে হ্যাঁ লিখে রাখতে পারো। IUPAC এটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যেমন একটু আগে একটা প্রতিষ্ঠানের নাম দিল IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, IAEA। আর এটা হলো ইউপ্যাক, IUPAC। আই এর উচ্চারণ হবে না, হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, তার মানে আমাদের একটা এই যে ইউপ্যাক একটা সারণী তৈরি করছে, একটা ছক তৈরি করছে, একটা ক্যালেন্ডারের মতো তৈরি করছে, যে ক্যালেন্ডারের মধ্যে এই 118টা মৌলিক পদার্থ সবার নাম আছে। এবং সেই ক্যালেন্ডারের নাম হলো পর্যায় সারণী। সেই ক্যালেন্ডারটার নাম কি? পর্যায় সারণী। আমি কিছুদিনের মধ্যেই তোমাদের এখানে একটা পর্যায় সারণী লাগানোর ব্যবস্থা করব। ওটার নাম হলো কি? পর্যায় সারণী। সেই পর্যায় সারণীর মধ্যে তোমরা 118টা মৌলিক পদার্থ সবার বৈশিষ্ট্য আকারে তোমরা সেখানে দেখতে পাবা। কত দাম হবে? 50 টাকা বা 100 টাকা। তার মানে নিউক্লিয়াসের মধ্যে বলো। হ্যাঁ, আচ্ছা, এটা তোমাকে নিয়ে আমি আরেকদিন বুঝাই দেবো, কেমন? আজকে হলো একটা প্রোটন নিউক্লিয়াসের মধ্যে এবং প্রথম যে পরমাণু আছে, সেই যে তালিকা, সেই যে লিস্ট, সেই লিস্টের মধ্যে প্রথম যে পরমাণু, তার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে কয়টা? একটা। যেহেতু সে 1 নম্বরে আছে, তার প্রোটন থাকবে কয়টা? একটা। তাহলে একটা যদি প্রোটন থাকে, তার ইলেকট্রন থাকবে কয়টা? একটা। এবং তার নাম হলো হাইড্রোজেন। তার নাম কি? হাইড্রোজেন। তার মানে আমরা বুঝলাম হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এবং এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এর মানে কি? অর্থাৎ হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন আছে এবং বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। বুঝছো? তার মানে পারমাণবিক সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যা। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। ও সেটা তারা যে কোনো একটা উপায় হয়তো জানছে। এর পরের পরমাণু নিউক্লিয়াসে আছে 2টা প্রোটন, পরের পরমাণুতে আছে কি? 2টা প্রোটন এবং মাঝখানে 2টা নিউট্রন আছে। সেটা তোমাদের জানলেও চলবে, না জানলেও চলবে। তবে 2টা প্রোটন আছে, তখন বাইরে ইলেকট্রন আছে কয়টা? 2টা। এবং তার নাম কি? তার নাম হলো হিলিয়াম। তার নাম কি? হিলিয়াম। তার মানে ওখানে যে আছে, প্রথমে যে আছে, তার নাম হলো হাইড্রোজেন। তোমাদের ক্লাসে যেমন রোল আছে, রোল 1, রোল 2,
তার মানে ওই যে 118টা পরমাণুর মধ্যে যার রোল 1 তার নাম কি? হাইড্রোজেন। তার নাম হলো হাইড্রোজেন। তার নাম ফয়সাল খান। তার নাম হলো কি? হাইড্রোজেন। আর যে 2 আছে ও ওই যে লিস্ট, ওই লিস্টে যার রোল 2 তার নাম কি? হিলিয়াম। তার নাম হলো হিলিয়াম। বুঝতে পারছো? তার মানে ওখানে যে প্রথম নাম্বারে হাইড্রোজেন আছে এর মানে হলো তার পারমাণবিক সংখ্যা 1। এটা দ্বারা আমরা 3টা তথ্য পাই। নাম্বার 1, তার পারমাণবিক সংখ্যা কত? 1। তার নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা? একটা। তার বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা। এরপরে 2 নম্বরে আছে হিলিয়াম, তার মানে তার পারমাণবিক সংখ্যা 2। তার নিউক্লিয়াসে প্রোটন আছে 2টা, তার বাইরে কক্ষপথে ইলেকট্রন আছে 2টা। কঠিন হয়ে যাচ্ছে? ওকে। এরপরে যে আছে তার নাম হলো লিথিয়াম। তার নাম কি? 3 নাম্বার রোল হলো লিথিয়াম। তার মানে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। এটা দ্বারা আমরা কি বুঝি? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 বলতে বুঝি হলো যে এর নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা? 3টা। বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 3টা। ওকে। এভাবে নিউক্লিয়াসে একটা একটা করে প্রোটন, বাইরে করে একটা একটা করে ইলেকট্রন বেরিয়েছে এবং এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ পরমাণু নিউক্লিয়াসে কয়টা প্রোটন পাওয়া যাবে? 118টা। কেন? যেহেতু 118টা। এরপরে যদি কেউ একটা আবিষ্কার করে তখন সেটা পরমাণুতে আমরা সেখানে আমরা কয়টা প্রোটন পাবো? 119টা। এবং এর বাইরের কক্ষপথেও 119টা ইলেকট্রন থাকবে। ওকে। এবং নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে তার সমান বা বেশি নিউট্রন থাকে তার সমান বা তার বেশি। কই তোমরা আমাকে নাস্তা তো দাও নাই? ওকে। তার মানে কি দাঁড়ালো? একটা পরমাণু নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে সেটি হলো পারমাণবিক সংখ্যা। তোমাদের কাজকে জানো বাসায় গিয়ে এটা আবার রিডিং পড়া, কমপক্ষে 2 বার রিডিং করবা, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাবা। বুঝছো? তাহলে দেখবে ব্যাপারটা সহজ হয়েছে। অর্থাৎ আমি এখন তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে সহজ লাগতেছে, না পড়লে দেখবে ভুলে যাবা, পরে আবার পারবা না, যে লাল সেই কদু হবে। এটা হবে না। তুমি বাসায় গিয়ে কি করবা? বাসায় গিয়ে আবার পড়বা। নিজে পড়ার ক্ষেত্রে তুমি যদি কোনো লাইন না বুঝো তুমি পরের দিন আমাকে আবার জিজ্ঞেস করবা। বুঝতে পেরেছো? এবং তোমরা বাসায় গিয়ে কমপক্ষে কয়বার? কমপক্ষে 2 বার রিডিং করবা। ছুটি না তো, আরো পড়া আছে তো। তুমি বই কেন বোঝাচ্ছ? এরপরে হলো একটা পরমাণুতে যে কয়টা প্রোটন থাকবে তার বাইরে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকতে হয়, কারণ প্রোটন এবং ইলেকট্রনের চার্জ কি সমান। এটা তোমাদের আগেও বলে ফেলছি, যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই কি থাকবে? ইলেকট্রন থাকবে। শুধু একটা ততগুলো মাইনাস থাকবে। প্রোটন আর ইলেকট্রন সমান সমান থাকবে। নিউট্রন সমান থাকতে পারে বা বেশি থাকতে পারে, ওর হিসাব আলাদা। কাজেই দুটোর সংখ্যা সমান সমান হলে পজিটিভ এবং নেগেটিভ মিলে মোট চার্জের পরিমাণ কি হয়? 0 বা চার্জহীন। তার মানে পরমাণুর কোনো চার্জ আছে? পরমাণুর কোনো চার্জ নেই। তোমাকে যদি কেউ জানতে চায় যে কেন পরমাণুর চার্জ নেই, তাহলে বলবো ওটা মানে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে। অর্থাৎ যতগুলো প্লাস চার্জ আছে ঠিক ততগুলো কি আছে? মাইনাস চার্জ আছে। প্লাস চার্জ এবং মাইনাস চার্জ সমান থাকার কারণে কি হবে? তার কোনো চার্জ নাই। অর্থাৎ পরমাণু টোটাল মিলে পরমাণুর কোনো চার্জ নাই। হ্যাঁ, চার্জ নাই তো। অর্থাৎ যে পরমাণুর নিউক্লিয়াসে কি আছে? 118টা প্রোটন, তার বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 118টা ইলেকট্রন। তার মানে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, মানে মোট মিলে কোনো চার্জ নাই। অর্থাৎ এই অধ্যায় পড়তে গিয়ে আমরা অনেকগুলো জিনিস শিখলাম। ইলেকট্রনের চার্জ কি? মাইনাস, নেগেটিভ, ঋণাত্মক, যেটাই বলো, যেভাবে প্রশ্ন আসে তুমি পারবা। প্রোটনের চার্জ কি? প্লাস। নিউট্রনের চার্জ কি? নিরপেক্ষ। নিউট্রন নিরপেক্ষ, নিউট্রাল, যাই বলো সবগুলোতে ন আছে। নিউট্রন নিরপেক্ষ, নিউট্রাল, চার্জ নাই, এই যে নাই এর জন্য ন। গুড, থ্যাংক ইউ। এরপরে আমরা জানবো ইলেকট্রন বিন্যাস। বিন্যাস মানে কেমনে আছে, ইলেকট্রন কেমনে আছে। আমরা একটা পরমাণু নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। যতগুলো প্রোটন থাকে ততগুলো কি? ইলেকট্রন থাকে। স্বাভাবিকভাবেই আমরা জানতে চাইবো সেগুলো কিভাবে থাকে। সবগুলো ইলেকট্রন কি এক জায়গায় এলোমেলো ভাবে থাকে, নাকি সৌরজগতে এক একটা কক্ষপথে যেরকম করে এক একটা গ্রহ থাকে সেভাবে থাকে? ইলেকট্রন গুলো আসলে মোটেও এলোমেলো ভাবে থাকে না,
সেগুলো নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট কক্ষপথে থাকে। নির্দিষ্ট কক্ষপথ মানে নির্দিষ্ট রাস্তা, নির্দিষ্ট রাস্তায় তারা থাকে। এবং তবে একটা কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন থাকে না, আরো বেশি সংখ্যক ইলেকট্রন, এবং একটা কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে, সেটিও পদার্থবিজ্ঞানের সূত্র। একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? একটা। না, একটা থাকবে না, সে কথাই বলেনি, বলছে যে একটার চেয়ে বেশি থাকতে পারবে একটা কক্ষপথে। যেমন আমরা সৌরজগতের সাথে তুলনা করলে, সৌরজগতের একটা কক্ষপথে কিন্তু একটা গ্রহই থাকে। যেমন পৃথিবীর কক্ষপথে পৃথিবীই আছে, শুক্রের কক্ষপথে শুক্রই আছে। এখানে কি এক কক্ষপথে দুইটা আছে? দুইটা নাই, বাট এখানে এক কক্ষপথে দুইটা থাকতে পারবে। এবং কোন কক্ষপথে কয়টা করে থাকবে এটা বিজ্ঞানীরা নির্ধারণ করে ফেলছে, যে এই কক্ষপথে এই কয়টা। বাংলাদেশ বাংলাদেশ কি একটা পৃথিবীর ভিতর নাকি আরো পৃথিবীর ভিতর আরো দেশ? আরো দেশ আছে। ওকে, তার মানে একটা কক্ষপথে একটার বেশি ইলেকট্রন থাকতে পারবে নাকি পারবে? পারবে, একটার বেশি ইলেকট্রন থাকতে পারবে। এবং কয়টা থাকবে সেগুলো নির্ধারণ করে দিছে। কাজেই কক্ষপথগুলো শক্তি স্তর হিসেবে কল্পনা করা হয়। এবং আমরা যদি একটা সোনার পরমাণুর কথা চিন্তা করি, তার ভিতরে কক্ষপথের ইলেকট্রন খুবই শক্তভাবে নিউক্লিয়াসে আকর্ষণে আবদ্ধ থাকে, তাই সেটিকে সরাতে হলে অনেক শক্তি দিতে হয়। আবার বাইরের কক্ষপথের ইলেকট্রন গুলো খুবই দুর্বলভাবে আবদ্ধ থাকে, খুব সহজেই তাদেরকে মুক্ত করে নেওয়া যায়। মানে অর্থাৎ ভিতরের দিকে, কক্ষপথগুলোর ভিতরের দিকে যে ইলেকট্রন, এই ইলেকট্রন গুলোকে বের করা খুব কঠিন। অর্থাৎ একটা, এই যে মাঝখানে আছে নিউক্লিয়াস, মাঝখানে কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস আছে না, এর বাইরের বিভিন্ন কক্ষপথ আছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তার মানে তুমি চিন্তা করো, ভিতরের দিকের কক্ষপথ গুলোতে যে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন গুলোকে টেনে বাইরে বের করা কিন্তু খুব কঠিন। কিন্তু বাইরের কক্ষপথে যে ইলেকট্রন আছে, তাকে আমি চাইলে সহজে আমি বাইরে ফেলে দিতে পারি, পরমাণুর বাইরে বের করে ফেলতে পারি। এটা খুব সহজ। এটা এটা আমরা, এটা সম্ভব, যেহেতু সে বাইরে আছে, যেহেতু সে কি আছে, পরমাণু থেকে, পরমাণু নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, আমরা এটাকে করতে পারি। এই যে দেখো, হাইড্রোজেন, কার্বন, লোহা, সোনার পরমাণুতে, হাইড্রোজেন পরমাণুতে কয়টা প্রোটন আছে? একটা, তোমরা আগেই পড়ে ফেলছো। কার্বনে আছে কয়টা? 6টা। লোহায় আছে কয়টা? 26টা। সোনায় আছে কয়টা? 79। সোনায় আছে কয়টা? 79টা। তার মানে এই যে দেখো, তুমি হাইড্রোজেনের কথা চিন্তা করো, হাইড্রোজেনের মাঝখানে নিউক্লিয়াস, বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন। এরপরে দেখো কার্বন, কার্বনের মাঝখানে এই যে নিউক্লিয়াসের মধ্যে তোমার প্রোটন আছে, আর ইলেকট্রন গুলো প্রথম কক্ষপথে আছে কয়টা? 2টা। এই যে দেখো, প্রথম কক্ষপথে আছে কয়টা? 2টা, এইটা আর এইটা। আর দ্বিতীয় কক্ষপথে আছে 4টা, এইটা, 2টা, 3টা, 4টা। আবার দেখো, এরপরে আছে লোহা, 26টা। প্রথম কক্ষপথে আছে কয়টা? 2টা। এখানে কক্ষপথ আছে 1টা, 2টা, 3টা, 4টা, 4টা কক্ষপথে। এখানে কক্ষপথ ছিল কয়টা? কার্বনের ক্ষেত্রে কক্ষপথ ছিল 2টা। হাইড্রোজেনের জন্য কক্ষপথ ছিল কয়টা? 1টা। এই যে হাইড্রোজেনের জন্য কয়টা কক্ষপথ? 1টা কক্ষপথ। বাট এই লোহার জন্য কক্ষপথ কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। প্রথম কক্ষপথে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা দেখি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, সরি, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। কয়টা হয়েছে? 14টা। আর বাইরের কক্ষপথে কয়টা? মাত্র 2টা। বাইরের কক্ষপথে কয়টা? 2টা। মানে প্রথম কক্ষপথে ছিল 2টা, পরের কক্ষপথে ছিল 8টা, পরের কক্ষপথে ছিল কয়টা? 14টা। আর লাস্টের কক্ষপথে কয়টা? 2টা। তার মানে যোগ দিয়ে দেখো, 8 আর 2 কত? 10। 14 আর 10 কত? 24। 24 আর 2 কত? 26। তার মানে এই হলো 26টা। বুঝছো? তার মানে লোহার ক্ষেত্রে যে 26টা ইলেকট্রন, প্রোটন নিয়ে কোনো চিন্তা নেই, প্রোটন গুলো মাঝখানে জড়াজড়ি করে আছে, এক জায়গায় খুব আছে। কিন্তু ইলেকট্রন গুলো 4টা কক্ষপথ জুড়ে আছে। লোহার ক্ষেত্রে 4টা কক্ষপথ জুড়ে আছে। প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, পরের কক্ষপথে 14টা, পরের কক্ষপথে 2টা, এভাবে 26টা। আর সোনার ক্ষেত্রে হলো 79টা ইলেকট্রন। 79টা ইলেকট্রন কয়টা কক্ষপথে আছে জানো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 6টা কক্ষপথ জুড়ে এখানে আছে। সোনার পারমাণবিক সংখ্যা কত?
সোনা, সোনার পারমাণবিক সংখ্যা 79টা। তার মানে সোনার মধ্যে প্রোটন আছে হলো 79টা, আর বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 79টা। এবং এই 79টা সোনার ক্ষেত্রে 79টা ইলেকট্রন কয়টা কক্ষপথ জুড়ে আছে? 6টা কক্ষপথ জুড়ে আছে। 6টা কক্ষপথে সাজিয়ে সাজিয়ে আছে। এই যে দেখো, তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, প্রথম হাইড্রোজেনের ক্ষেত্রে অর্থাৎ যত তোমার ইলেকট্রন সংখ্যা যত কম থাকে তাকে তত সহজে সাজানো যায়, ইলেকট্রন সংখ্যা যত বেশি থাকবে নতুন নতুন কক্ষপথ যুক্ত হতে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, ইলেকট্রন গুলো সাজানোর জন্য কক্ষপথের প্রয়োজন তত কি হবে? বেশি হবে এবং তত বড় হবে। একেবারে বাইরের কক্ষপথের ইলেকট্রন গুলো কিভাবে আসে সেটাই তার ধর্মকে নির্ধারণ করে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ পরমাণুর ধর্ম নির্ধারিত হয় কি দ্বারা? বাইরের কক্ষপথের ইলেকট্রন গুলো দ্বারা, যেটা তোমরা একটু পরের ক্লাসে আরো ভালো করে জানতে পারবা। এখন যদি এটা তোমরা বুঝে যাও, পরের ক্লাসে গিয়ে দেখবে একদম খুব সহজ, পানি হয়ে গেছে। তবে এখন এই ক্লাসে তোমাদের 7টা যদি ভালো করে না শিখে যাও, 7 এর এই বিষয়গুলো, এইটা গিয়ে দেখবা তুমি চাইলেও মাথার মধ্যে এটা নিতে পারবা না। 9 এ গিয়ে দেখবা আরো কঠিন হয়ে যাবে। আর তখন যদি তোমাকে সহজ করতে হয়, তখন আবার তোমার এই 7 এর এই জিনিসগুলো আবার পড়তে হবে। বুঝছো? এটা হলো বেসিক কথা, একটার সাথে একটা সম্পর্কিত। এখন তোমার নলেজটা একটু আপডেট করে রাখবে, এরপরে আরেকটু আপডেট, এরপরে আরেকটু আপডেট, আরেকটু আপডেট করতে করতে তোমরা নয় পৃথিবীর শ্রেষ্ঠ রসায়নবিদ হবা। তোমরা ইউপ্যাকে চাকরি করবা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে চাকরি করবা। তোমরা IAEA, ওই যে আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তোমরা সেখানে চাকরি করবা। তোমরা বড় বড় কিছু হবা, কিন্তু সেটার জন্য তোমাদের একটু একটু করে নলেজটা আপডেট করতে হবে। একবারে কি হবে? একবারে তোমাকে এখনই কি IAEA তে চাকরি দিবে? ইউপ্যাকে চাকরি দিবে? দিবে না। তার মানে না, এখন ওটার জন্য অবশ্যই তোমাকে নিবে, কেন তোমার মতোই তো কাউকে কাউকে ভবিষ্যতে নিবে। সুতরাং তোমার নলেজটাকে কি করতে হবে? ক্রমান্বয়ে আপডেট করতে হবে। আপডেট করতে থাকলে আমরা এটাকে করতে পারবো। তার মানে এগুলোকে সাজানোর জন্য বেশি কক্ষপথের দরকার হয় এবং সেটাই তার ধর্মকে নির্ধারণ করে। সেজন্য কোন পরমাণু হচ্ছে ধাতু, কোন পরমাণু কি ধাতু, কোন পরমাণু অধাতু, কোনটা গ্যাস, কোনটা তরল, কোনটা কঠিন, আবার কোনটা আছে নিষ্ক্রিয় গ্যাস। কোনটা আছে কি? নিষ্ক্রিয় গ্যাস। তুমি সুস্থ হয়েছো? রেজান সুস্থ? ওকে। এখন আমরা হলো নিউক্লিয়াস, আমরা আরেকটু পড়াশোনা করবো। সেটা কি নিয়ে? নিউক্লিয়াস নিয়ে। আমরা আগেই পড়ছিলাম নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে বলো তো? নিউক্লিয়াস এই ইলেকট্রন, ইলেকট্রন থাকে না নিউক্লিয়াসের মধ্যে, ইলেকট্রন থাকে। নিউট্রন আর তুমি বলো কে কে থাকে? ইলেকট্রন থাকে না নিউক্লিয়াসের মধ্যে। হ্যাঁ, প্রোটন আর নিউট্রন, এরা দুজন থাকে। তুমি জায়গায় এসে বসো, ঠিক আছে? নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কথা বলার সময় প্রতিবার তোমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে নিউক্লিয়াসটা কেমন? খুবই ছোট। ওই যে দেখো, আমরা আগের চিত্রটা তোমরা লক্ষ্য করো, এই যে দেখো নিউক্লিয়াসের সাইজ কেমন? খুবই ছোট। এবং পরমাণুর তুলনায় সেটি কত ছোট শুনলে তোমরা নিঃসন্দেহে অবাক হয়ে যাবে। মানে এত ছোট যে এখানে একে যতটুকু ছোট দেখাইছে এর চেয়ে আরো অনেক হাজার হাজার গুণ ছোট। মানে এত ছোট আঁকা সম্ভব না। হ্যাঁ, দেখা যাবে না। আমি আঁকতে পারি, আঁকি দেখাবো ভাইয়া। হ্যাঁ বলো। না, তোমার আঁকতে হবে না। হ্যাঁ, গুড। ওই যেটা দেখা যাচ্ছে এটা, আর বাইরের কক্ষপথ গুলো পুরোটা হলো বাইরের কক্ষপথ। তার মানে এই এই পরমাণুর ব্যাসার্ধ থেকে নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় লক্ষ গুণ ছোট। ব্যাসার্ধ মানে কি তোমরা জানো তো? তোমরা গণিতের ভাষায় একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের মাঝখানের এই জিনিসটাকে কি বলা হয়? কেন্দ্র। না, এটাকে কেন্দ্র বলা হয়। বৃত্তের কথা চিন্তা করো। আর এখান থেকে বাইরের কক্ষপথের দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ। এটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। তার মানে এই ব্যাসার্ধ যদি মাপি, ধরো এই ব্যাসার্ধটা পরিমাপ করলাম, এটা হলো কার ব্যাসার্ধ? নিউক্লিয়াসের ব্যাসার্ধ। আর এটা হলো কার ব্যাসার্ধ? টোটাল পরমাণুটার ব্যাসার্ধ। এখান থেকে এটা হলো কি? টোটাল পরমাণুটার ব্যাসার্ধ। তার মানে টোটাল পরমাণুটার ব্যাসার্ধের তুলনায় নিউক্লিয়াসের ব্যাসার্ধ কেমন? খুবই ছোট, অনেক ছোট। এবং তোমার বইয়ে যতটুকু আঁকা হয়েছে এটা অনেক বড় করে আঁকা হয়েছে, এর থেকে অনেক গুণ ছোট। ইয়েস ভাইয়া, নাকি এটা ঠিক আছে ভাইয়া? এক মিনিট, আমি একবার এটা দেখতে দেখতে এর কথা নেই। ওকে। এবং প্রায় লক্ষ গুণ ছোট। কত গুণ ছোট? লক্ষ গুণ ছোট। এবং আয়তনের হিসাবে সেটা লক্ষ গুণ লক্ষ গুণ লক্ষ গুণ বেশি ছোট।
এবং একটা পরমাণুর ভিতরে বলতে গেলে পুরো জায়গাটাই কি ফাঁকা, পুরো জায়গাটাই কি ফাঁকা। এবং পৃথিবীটাকে চাপ দিয়ে এই ফাঁকা জায়গাটা ভরাট করে ফেলা যেত, তাহলে পুরো পৃথিবীটা একটা ফুটবল মাঠে রেখে দেওয়া যেত। মানে ব্যাপারটা বুঝছো তো, মানে একটা পরমাণুর ভিতরে জায়গাটা কি ফাঁকা, এই ফাঁকাটা যদি না থাকতো, মানে পুরো পৃথিবীটাও তো বিভিন্ন পরমাণু, খুব মজার একটা কথা বলছি, পুরো পৃথিবীটাও তো, পৃথিবীতে যাই দেখো না এখন, আমি সহ তুমি, এই বিল্ডিং, রাস্তাঘাট, পাহাড় পর্বত, নদী নালা, সবগুলোই তো কোনো না কোনো পদার্থ। আর পদার্থের মধ্যে কি আছে, পরমাণু আছে, আর পরমাণুর মধ্যে অধিকাংশ জায়গায় কি ফাঁকা। এই ফাঁকাটা যদি না থাকতো, পুরোটা যদি চাপ দিয়ে আমরা ফাঁকাটাকে লাগাই দিতে পারতাম, তাহলে পুরো পৃথিবীটা জাস্ট একটা ফুটবল মাঠের মধ্যে ধরতো, একটা ফুটবল মাঠ যতটুকু ততটুকু। এবং আগে কিন্তু একসময় ছিল পুরো পৃথিবী, পুরো সৌরজগৎ, সবকিছু, সব মহাবিশ্ব একসাথে ছিল। এরপরে বিগ ব্যাং হয়, ধুম করে একটা বিস্ফোরণ হয়, আর সবকিছু ছুটতে শুরু করে। আগে সবকিছু কি ছিল, এক জায়গায় ছিল। অর্থাৎ এটার দ্বারা মূল কথাটা আমরা যেটা জানলাম, যে পরমাণুর অধিকাংশ জায়গা কি ফাঁকা, পরমাণুর অধিকাংশ জায়গা কি ফাঁকা। এই যে দেখো, তোমরা এই পরমাণুটার কথাই চিন্তা করো, দেখো এখানে ইলেকট্রন আছে, কিন্তু মাঝখানে দেখো অনেক জায়গা ফাঁকা। এই দেখো অনেক জায়গা কি ফাঁকা, এখানে দেখো এখানে অনেক জায়গা কি আছে ফাঁকা পড়ে আছে, মাঝে মাঝে একটা ইলেকট্রন আছে। অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ এভাবে যদি লাগাই দেওয়া যেত, সবগুলোকে কি করবো, লাগাই দিব, একসাথে এনে দিব। এবং পৃথিবীতে এরকম যতগুলো আছে সবাইকে একসাথে এনে দিব। কারণ পুরো পৃথিবীটা ধরবে কোথায়, এই তোমাদের স্কুলের মাঠে, তোমাদের স্কুলের মাঠটা যতটুকু, পুরো পৃথিবীটা চলে আসবে ততটুকুর মধ্যে, যদি ফাঁকাগুলো লাগাই দেওয়া সম্ভব হতো। মজার কথা না? হ্যাঁ হবে, হবে হয়তো কিয়ামতের সময় হবে। এই যে সেটা এখানে লিখছে, দেখো পৃথিবীকে চাপ দিয়ে যদি ফাঁকা জায়গাটা ভরাট করে ফেলা যেত, তাহলে পুরো পৃথিবীটা একটা ফুটবল মাঠে রেখে দেওয়া যেত। কাজেই নিউক্লিয়াসের ভিতরে খুব একটা ছোট জায়গায় প্রোটন গুলো গাদাগাদি করে থাকতে হয়। প্রোটন গুলোকে কি করতে হয়, প্রোটন গুলো কিন্তু অত শান্তিতে থাকতে পারে না, প্রোটন থেকে একটু জায়গায় প্রোটন গুলোরা গাদাগাদি করে থাকে, আর ইলেকট্রন গুলো থাকে রিল্যাক্সে, ইলেকট্রন গুলোর অনেক জায়গা। এবং তোমরা এর মধ্যে জেনে গেছো যে বৈদ্যুতিক বলের বেলায় বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বিপরীত চার্জ গুলো পরস্পরকে কি করে, আকর্ষণ করে না বিকর্ষণ করে? হ্যাঁ, বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করলেও একই চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। কাজেই একটা নিউক্লিয়াসের ভিতরে গাদাগাদি করে থাকা পজিটিভ চার্জের প্রোটন গুলো পরস্পরকে প্রবল বেগে বলে বিকর্ষণ করে। কেন? ওই প্রোটন গুলো তো নিউক্লিয়াসের ভিতরে গাদাগাদি করে আছে, আর প্রোটন সবার চার্জ কেমন, পজিটিভ। তার মানে সবগুলো যদি পজিটিভ চার্জ হয়, সবগুলোকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? সব বিকর্ষণ করবে। তার মানে ওরা বিকর্ষণ করতে থাকবে। এই বিকর্ষণ কমানোর জন্য নিউক্লিয়াসে সবসময় প্রোটনের সাথে সমান সংখ্যক বা আরো বেশি সংখ্যক নিউট্রন থাকে। এই বিকর্ষণটা যেন একটু কমে, মানে মারামারি যেন কমে। ওরা তো মারামারি করে, অর্থাৎ মাঝে মাঝে নিউট্রনটা বসে থাকে যে তোমরা মারামারি করিস না, একটু থাম। থামানোর জন্য কে থাকে, নিউট্রন থাকে, নইলে এটা অনেক বেশি হয়ে যেত। তোমার পরীক্ষা, তোমার আমল নামা দিয়ে দিচ্ছেন, বসে বসে আমল নামা দেখতে থাকো। না তুমি দেখবে কেন, সবার একটা পার্সোনালিটি আছে। তোমাকে তোমাকে বলছে এই তুমি জায়গা বসো। দেখো কোথাও কোনো গন্ডগোল আছে কিনা, মার্কস বাড়বে কিনা, তোমার কোনো আপত্তি আছে কিনা, তোমার কোনো অবজেকশন আছে কিনা। আর তুমি, তোমার যদি মনে হয় যে না এটা ঠিক নেই, তুমি উচ্চ আদালতেই করতে পারো, আপিল করতে পারো যে তোমার প্রতি জুলুম করা হয়েছে। ওকে, এই যে দেখো, তার মানে এই প্রোটন গুলো একটা জায়গায় প্রচন্ড বিকর্ষণে থাকে। এই বিকর্ষণটা কমানোর জন্য কি করে, বিকর্ষণটা কমানোর জন্য কি আছে, নিউট্রন আছে। গুড, নিউট্রন আছে। এবং আশা করি তোমরা এই সাবজেক্টের উপর ক্লাস নিতে পারবে। তোমরা পারবে না? অবশ্যই পারবে ইনশাআল্লাহ। এবং একটা নির্দিষ্ট মৌলিক পদার্থের পরমাণুতে কয়টা ইলেকট্রন এবং কয়টা প্রোটন থাকে সেটি নির্দিষ্ট থাকলেও নিউট্রনের সংখ্যা কিন্তু একেবারে সুনির্দিষ্ট না। অর্থাৎ একটা পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা নির্দিষ্ট, বাট নিউট্রনের সংখ্যা নির্দিষ্ট না। যেমন লোহার ক্ষেত্রে 26টা প্রোটন 26টা ইলেকট্রন, বাট নিউট্রন কয়টা থাকবে, নিউট্রনের সংখ্যা কিন্তু নির্দিষ্ট করে থাকে না। সেটি কম হতে পারে, সেটি বেশি হতে পারে। একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন পাওয়া যেতে পারে, সেগুলোকে একটাকে আরেকটার আইসোটোপ বলা হয়। নতুন একটা টার্ম শিখছো, আইসোটোপ, একটু লিখে রাখো খাতায়, আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে হলো প্রোটন সংখ্যা একই। প্রোটন সংখ্যা, ধরো আমি একটা পরমাণু, সেও একটা পরমাণু,
এবং আমাদের দুইজনের প্রোটন সংখ্যা সেম, ইলেকট্রন সংখ্যাও কি সেম, বাট দুইজনের নিউট্রন সংখ্যা ভিন্ন। তোমার আর আমার নিউট্রন সংখ্যা ভিন্ন, সুতরাং তোমাকে আর আমাকে বলবে আইসোটোপ। তোমাকে আর আমাকে কি বলবে? আইসোটোপ। আইসোটোপটা বুঝছো নাকি? হ্যাঁ, এদিক থেকে আসো। অর্থাৎ আইসোটোপ, আইসোটোপ মানে কি? শোনো, আইসোটোপ মানে কি তোমাদেরকে ক্লিয়ার করতেছি। ধরো তুমি একটা পরমাণু, আমি একটা পরমাণু, ধরো আমরা তিনজনই একই পরমাণু, আমার প্রোটন সংখ্যা যা, তোমার প্রোটন সংখ্যা তা, ওর প্রোটন সংখ্যা তা, আমার ইলেকট্রন সংখ্যা যা, তোমার ইলেকট্রন সংখ্যা তা, ওর ইলেকট্রন সংখ্যা তা, বাট আমাদের নিউট্রন সংখ্যা ভিন্ন। আমাদের খাতা কেন ই করছো? আমি ছুটি বলছি, খাতা বের করো। অর্থাৎ আমাদের নিউট্রন সংখ্যা ভিন্ন, আমাদের নিউট্রন সংখ্যা কি ভিন্ন, আমাদের নিউট্রন সংখ্যা ভিন্ন থাকার জন্য আমাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তার মানে তুমি আমি আমরা তিনজন কি আইসোটোপ। যদি এদেরকে সবাইকে বলি, আমাদের সবার ধরো আমাদের প্রোটন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যা সেম, বাট আমাদের ইলেকট্রন আমাদের প্রোটন সংখ্যা সেম, ইলেকট্রন সংখ্যা সেম, বাট নিউট্রন সংখ্যা ভিন্ন, তখন আমাদের সবাইকে কি বলবে? আইসোটোপ। আমাদের সবাইকে কি বলা হবে? আইসোটোপ। ওকে, আইসোটোপ ক্লিয়ার? এবং শুধু একটা পরমাণু নিউক্লিয়াসে কোনো শুধু একটা পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন নাই, সেই পরমাণুটাকে জানো? সে হলো হাইড্রোজেন। শুধু হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই, এবং সেই নিউক্লিয়াসের বিকর্ষণ করার জন্য দ্বিতীয় প্রোটনও নাই, এবং নিশ্চয়ই বুঝতে পারছো সেটা কি হবে? হাইড্রোজেন। মানে নিউট্রন গুলো কেন থাকে? আমরা বললাম যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। আর প্রোটন গুলো যেহেতু পজিটিভ চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণ করবে। মানে ওরা থেকে ওরা মারামারি করবে। ওদের মারামারি ঠেকানোর জন্য মাঝখানে কি আছে? নিউট্রন। তার মানে একটা পরমাণু আছে, যে পরমাণু নিউক্লিয়াসে শুধু একটাই প্রোটন আছে। নিউক্লিয়াসে যদি একটাই প্রোটন থাকে, তাহলে মারামারি ঠেকানোর কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এবং সেইটা কে? তার নাম কি? তার নাম হলো হাইড্রোজেন। তার নাম কি? হাইড্রোজেন। অর্থাৎ যার নিউক্লিয়াসের মধ্যে শুধু একটাই পরমাণু আছে, অর্থাৎ হাইড্রোজেনই একমাত্র পরমাণু যার কোনো নিউট্রন নাই, বাকি সবার আছে। বাট তোমরা উপরের ক্লাসে গিয়ে আরেকটু জানবা যে হাইড্রোজেনের এমন আইসোটোপ আছে যাদের ক্ষেত্রে নিউট্রন আছে, যেমন প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম হাইড্রোজেনের দুইটা আইসোটোপ, বাট এদের কিন্তু কি আছে? এদের নিউট্রন আছে। ল্যাপটপটা একটু চার্জে বসাই। এবং একটা নিউট্রনের ভর একটা প্রোটনের ভর খুব কাছাকাছি। নিউট্রন আর প্রোটনের ভর কি মোটামুটি কাছাকাছি, বাট ইলেকট্রনের ভর থেকে প্রায় 2000 গুণ বেশি। ইলেকট্রনের ভর থেকে প্রোটনের ভর কেমন? 2000 গুণ বেশি। অর্থাৎ ইলেকট্রন এত হালকা যে আসলে পরমাণুর ভর তার নিউট্রন এবং প্রোটনের ভর বা নিউক্লিয়াসের ভর, ইলেকট্রনের ভরকে বিবেচনাই করা হয় না। মানে ধরো 2000 গুণ ভারী একটা জিনিস যদি হয়, মানে ধরো একটা হাতির পিঠে যদি আমি উঠি, তাহলে হাতির ওজন কি বাড়বে? হাতির ওজন বাড়বে না। তুমি একটা পুকুরের মধ্যে যদি তুমি এক বালতি পানি ঢেলে দাও, তাহলে পুকুরের উচ্চতা পানির উচ্চতা কি বাড়বে? বাড়বে না। মানে সামান্য বাড়বে, ওটা ধরার মধ্যে না। তার মানে ওর চেয়ে হলো 2000 গুণ বেশি ভর। ইলেকট্রনের চেয়ে প্রোটন আর নিউট্রনের ভর কেমন? 2000 গুণ বেশি। তার মানে 2000 গুণ বেশি যেহেতু, অর্থাৎ আমি পরমাণুর ভর বলতে আসলে প্রোটন আর নিউট্রনের ভর বলবো, ইলেকট্রনের ভর বাদ। মানে খুবই হালকা জিনিস। ওকে আর ধরার কি দরকার আছে? ওকে ধরার দরকার আছে? ওকে ধরার দরকার নেই। মানে ধরো তুই চিন্তা করো, তুমি অনেক বেশি অ্যামাউন্টে একটা জিনিস কিনছো। ধরো তুমি একটা কার কিনছো তুমি 30 লাখ টাকা দিয়ে, তাই সেখানে 500 টাকা 1000 টাকা যদি এদিক ওদিক যায়, অর্থাৎ বললো যে 500 টাকা বেশি দিতে হবে বা 1000 টাকা কম হবে, এটা তোমার কাছে কোনো পাত্তাই দিবে না। মানে অত বেশি অ্যামাউন্টের কাছে 500 1000 টাকা কোনো পাত্তা আছে? কোনো পাত্তা নাই। কিন্তু তুমি সামান্য অ্যামাউন্টের কথা চিন্তা করো, তোমার কাছে একটা শার্ট কিনতে গিয়ে তোমার কাছে যদি 500 টাকা বেশি চাই, তুমি দিবা? তখন দিবা না। কিন্তু তোমার মানে অনেক বেশি জিনিসের কাছে যদি অল্প জিনিস আছে, ওটার কোনো পাত্তাই পায় না। তার মানে ওর থেকে 2000 গুণ বেশি ভারী। ওর থেকে কয় হাজার গুণ বেশি ভারী? 2000 গুণ বেশি ভারী। তার মানে ওইটাকে আমরা ধরবো। ইলেকট্রনের ভরকে আমরা কোনো পাত্তাই দিব না। কেন ইলেকট্রনের ভরকে পাত্তা দিব না বুঝছো? কেন? ওর চেয়ে খুবই হালকা। কেন? একটা পরমাণুর ভর, মানে একটা পরমাণুর ভিতরে কি কি থাকে? ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, বাট ইলেকট্রনের ভর খুবই হালকা। তার মানে ওটাকে ধরারই দরকার নেই।
ওটাকে ধরারই দরকার নাই, ওটা বা। ওকে, এখন আমরা আরেকটা জিনিস জানবো যে তেজস্ক্রিয়তা। একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হলো কি তেজস্ক্রিয়তা। এই যে দেখো তোমাদের এখানে যে ছবিটা দেখানো হয়েছে, আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম, জাপানের হিরোশিমা এবং নাগাসাকি থেকে নিউক্লিয়ার বোমার বিস্ফোরণে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি বের হয়েছিল। উপরে নাগাসাকি নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের ছবি দেওয়া হলো। না, ওটা ওই তখনকার এই তেজস্ক্রিয়তা। আমরা এই অধ্যায়ের শুরুতে বলেছি যে যদিও এখন পর্যন্ত 118টা পরমাণু পাওয়া সম্ভব হয়েছে, তার মধ্যে 98টা থাকে কোথায়? প্রাকৃতিক ভাবে, আমাদের প্রকৃতিতে, নেচারে থাকে, এবং অন্যগুলো কোথায় আছে? কৃত্রিম ভাবে তৈরি, এবং সেগুলো অস্থিতিশীল। সেগুলো কেমন? অস্থিতিশীল, মানে সেগুলো ভেঙে যায়, সেগুলো স্থির থাকে না। সেগুলো কেমন? স্থির থাকে না। হ্যাঁ, সেগুলো খুব অস্থিতিশীল, মানে কোনো স্থির না, সজীবের মতো, তাই না? সে স্থির না। এবং আমরা যখন একটা পরমাণুকে অস্থিতিশীল বলি, তখন বুঝিয়ে থাকি যে আসলে তার নিউক্লিয়াসটা অস্থিতিশীল। একটা পরমাণু অস্থিতিশীল বলতে আমরা কি বুঝবো? নিউক্লিয়াসটা অস্থিতিশীল। এই ধরনের অস্থিতিশীল নিউক্লিয়াস গুলোকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলা হয়। তার মানে অস্থিতিশীল নিউক্লিয়াসকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় নিউক্লিয়াস। এবং তাদের থেকে রশ্মিগুলো বিকিরণ হওয়ার প্রক্রিয়াটি হলো তেজস্ক্রিয়তা। সেখান থেকে রশ্মি বের হয়, ক্ষতিকারক রশ্মি আলফা, বিটা, গামা, এগুলো বের হয় তেজস্ক্রিয় পদার্থ থেকে। আলফা, বিটা, গামা, এই রশ্মিগুলো সেখান থেকে বের হয়, এবং এই বের হওয়ার এই প্রক্রিয়ার নাম হলো তেজস্ক্রিয়। অর্থাৎ একটা রশ্মি, আমরা যখন এক্স রে করি না, হাত পা ভেঙে গেলে এক্স রে করি না, এক্স রশ্মি, এটা যেমন একটা রশ্মি। আলফা, বিটা, গামা, এগুলো রশ্মি। আমরা যে দেখতেছি এই যে আলো এসে পড়তেছে, এটা যেমন একটা রশ্মি, আলো, ওটাও তদ্রুপ ভাবে একটা আলো, কিন্তু ওই আলোটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। ওকে, তার মানে তেজস্ক্রিয়তা মানে কি বলতো? তেজস্ক্রিয়তা মানে হলো এই যে এখান থেকে এটাকে ভেঙে যাচ্ছে, নিউক্লিয়াসটা অস্থিতিশীল হয়ে নিউক্লিয়াসটা কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। এটাকেই বলা হয় হলো তেজস্ক্রিয়তা। এবং একটা নির্দিষ্ট পরমাণু নিউক্লিয়াসে তার প্রোটনের সংখ্যা নির্দিষ্ট থাকলেও নিউট্রনের সংখ্যা কম বা বেশি হতে পারে। কাজেই এরকম পরমাণু রয়েছে যাদের নিউক্লিয়াসের ভেতরে নিউট্রনের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম বা বেশি হওয়ার কারণে তাদের স্থিতিশীল রূপের পাশাপাশি অস্থিতিশীল রূপও আছে। অর্থাৎ এমন পরমাণু আছে যার স্থিতিশীল রূপও আছে, অস্থিতিশীল রূপও কি আছে। এটা কেন হচ্ছে? কেন হলো? নিউট্রন সংখ্যা কম বা বেশি। নিউট্রন সংখ্যা তো ফিক্সড থাকবে এমন কোনো কথা নেই। যেমন যেমন কার্বন, কার্বন একটা পরমাণু। কার্বন পরমাণুর নিউক্লিয়াসে 6টা প্রোটন, বাইরে 6টা ইলেকট্রন আছে। প্রবল বৈদ্যুতিক বিকর্ষণের জন্য শুধু প্রোটন দিয়ে নিউক্লিয়াস তৈরি হতে পারে না, সেজন্য কার্বন নিউক্লিয়াসের ভিতরে 6টা প্রোটনের সাথে 6টা নিউট্রনও থাকে। আমাদের পরিচিত এই স্থিতিশীল কার্বন পরমাণুটার পাশাপাশি অন্য একটা অস্থিতিশীল কার্বন পরমাণু আছে, যার সাথে 6টা প্রোটনের সাথে 8টা নিউট্রন আছে। এটা অর্থাৎ আমরা দুই রকমের কার্বন পাই, দুই রকমের কার্বন পাই। এক রকমের কার্বন হলো স্থিতিশীল, এক রকমের কার্বন হলো অস্থিতিশীল। এক স্থিতিশীল কার্বনের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভিতরে 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে। 6টা প্রোটন, 6টা নিউট্রন, বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন। বাট যেটা অস্থিতিশীল সেটা কেমন থাকবে? তার মাঝখানে নিউক্লিয়াসে 6টা প্রোটন, 6টা প্রোটন থাকবে, বাট নিউট্রন থাকবে কয়টা? 8টা। নিউট্রন থাকবে 8টা। কেন? নিউট্রন সংখ্যা কম কম হতেও পারে, বেশি হতে পারে। সকল কার্বনের প্রোটন থাকবে 6টা, ইলেকট্রন থাকবে 6টা, বা নিউট্রন সংখ্যা কম বা বেশি হতে পারে, কম বা বেশি হতে পারে। এটা এটা নির্দিষ্ট না। তার মানে আর বাইরের দিকে 6টা ইলেকট্রন। অর্থাৎ যে কার্বন পরমাণুর নিউক্লিয়াসে 6টা প্রোটন, 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন, সেটা হলো স্থিতিশীল। আর যার 6টা প্রোটন, 8টা নিউট্রন, 6টা ইলেকট্রন, সেটা হলো কি? অস্থিতিশীল, সে ভেঙে যাবে। তার মানে একই পরমাণু স্থিতিশীল হতে পারে, অস্থিতিশীল কি হতে পারে। যেমন কার্বন, আমরা কার্বনের কথা চিন্তা করলাম। ওকে। এবং প্রাচীন জীবাশ্মের বয়স বের করার জন্য এই ধরনের কার্বন পরমাণু আনুপাতিক পরিমাণ নির্ধারণ করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ ধরো একটা জীবাশ্ম পাওয়া গেল, জীবাশ্ম মানে কি? ধরো একটা হাড় পাওয়া গেল, ধরো একটা, তোমরা যে ডাইনোসর বলো, একটা ডাইনোসরের একটা কঙ্কাল পাওয়া গেছে, এটা কত কোটি বছর আগের। এটা বিজ্ঞানীরা কেমনে বের করে? এই যে জীবাশ্ম থেকে বের করে। ওই ওই অস্থিতিশীল যে নিউক্লিয়াস, এই কার্বনের পরমাণু, কতগুলো কার্বনের পরমাণু আছে, এর আনুপাতিক হার থেকে বের করে। এটা পরের ক্লাসে তোমরা আরো বিস্তারিত জানবা। অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে নানা ধরনের বিকিরণ হয়, এবং তখন নিউক্লিয়াসের গুলোর গঠন কি হয়? পরিবর্তিত হয়। এখন আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, যেটা হলো পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। পরিবাহী মানে কি? যার ভিতর থেকে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। যেমন লোহার ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। লোহা, আমি যদি এই তোমার এর মধ্যে একটা লোহা দিই, তাহলে আমার শক করবে না? এই সকেটের মধ্যে একটা যদি লোহা ঢুকাই, আমাকে শক করবে না? করবে। অর্থাৎ লোহার ভিতর দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, তামার ভিতর দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, এদেরকে কি বলা হয়?
পরিবাহী। অপরিবাহী কারা? যার ভিতর দিয়ে বিদ্যুৎ যায় না। যেমন এই প্লাস্টিক, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় যায় না। যদি যেত তাহলে আমি ধরার সাথে সাথে আমাকে শক করতো। কাঠের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় না, রাবারের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় না, প্লাস্টিকের মধ্যে দিয়ে, কাগজের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় না। তার মানে এগুলো হলো অপরিবাহী। আর অর্ধপরিবাহী হলো সে কম তাপমাত্রায় বিদ্যুৎ যায় না, তবে বেশি তাপমাত্রায় তার মধ্যে দিয়ে বিদ্যুৎ যায়। মানে পরিবাহী এবং অপরিবাহী। পরিবাহী মানে কি? তার ভিতর দিয়ে বিদ্যুৎ যায় নাকি যায় না? যায়। সোজা হয়ে বসো। পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ যায়, অপরিবাহীর মধ্যে দিয়ে কি হবে? বিদ্যুৎ যায় না। আর অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। কম তাপমাত্রায় যায় না, বেশি তাপমাত্রায় যায়। তাকে বলা হয় অর্ধপরিবাহী। এই যেটা দেখতেছো, এই যে একটা তামার তার, এটা কি পরিবাহী না অপরিবাহী না অর্ধপরিবাহী? পরিবাহী। গুড। আর এই যে অর্ধপরিবাহীকে ব্যবহার করা, এরকম তোমরা বিভিন্ন কম্পিউটারের যন্ত্রপাতি, মোবাইলের যন্ত্রপাতি, এর ভিতরে প্রচুর পরিমাণে অর্ধপরিবাহী আছে। এর মধ্যে প্রচুর পরিমাণে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী আমাদের জীবনটাকেই পাল্টে দিয়েছে। আমাদের এখন মোবাইলের সাইজ ছোট হয়ে গেছে। আগে মোবাইল গুলো অনেক বড় বড় ছিল। আগে একটা কম্পিউটার রাখার জন্য পুরো একটা রুমের দরকার ছিল, আর এখন জাস্ট আমার ল্যাপটপ এখানে রাখা আছে। তার মানে এই যে আকারগুলো ছোট হয়ে যায়, এগুলো অর্ধপরিবাহীর জন্য। ইলেকট্রনিক্স, এগুলো আমরা আর একটু বড় হলে জানতে পারবো। ঠিক আছে, তার মানে আজকে এতটুকু ছুটি। তোমাদের কাজ হবে কি? তোমাদের কাজ হবে বাসায় গিয়ে এইটা পুরোটা কমপক্ষে 2 বার রিডিং পড়া। কমপক্ষে 2 বার রিডিং পড়া, সংজ্ঞাগুলোকে মুখস্থ করা। পরের দিন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবো। পরের দিন তোমাদের জিজ্ঞাসা করবো। পরের দিন তোমাদের পরীক্ষা। ঠিক আছে, আজকের মতো এখানেই ইতি। আল্লাহ হাফিজ।